দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত। উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বেশ কটি সমঝোতা স্মারক সই। ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল একটি কল্যাণধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দলটি, মত জ্যেষ্ঠ নেতৃবৃন্দের। নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই এখন জরুরি, পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্প শেষ করাই আওয়ামী লীগের দায়িত্ব ও কর্তব্য, বললেন ওবায়দুল কাদের। সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, উজানের পানির ঢলে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ এবং বগুড়ার নতুন নতুন এলাকা। এবং আজ রাতে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দুপুর 2টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বায়েজিদ খুরশিদ রিয়াজ। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে রয়েছে বিস্তারিত। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী যেভাবে সংগ্রাম করেছে, আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ স্বাধীন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রতিনিধি পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর ভারতের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে বিস্তারিত আলোচনা হয় দুই প্রতিবেশীর বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে। দ্বিপাক্ষিক বৈঠকে দুই প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন সম্পর্ক আরও গভীর করার। ফলপ্রসূ এই বৈঠকে উভয় নেতা কথা বলেন রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, অভিন্ন নদীর পানি বন্টন, জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। ভারতের রাষ্ট্রপতি ভবনে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। সকালে নয়াদিল্লির ফোর কোর্টে রাষ্ট্রপতি ভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক এ সংবর্ধনা দেয়া হয়। সকাল 9টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি সুসজ্জিত অশ্বারোহী দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটর বহরকে পাহারা দিয়ে রাষ্ট্রপতি ভবনের গেট থেকে ফোর কোর্টে নিয়ে যায়। এরপর রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সশস্ত্র সালাম গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অব অনার পরিদর্শন করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইন অব প্রেজেন্টেশনে দুই দেশের মন্ত্রী পরিষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় করিয়ে দেন। রাষ্ট্রপতি ভবনের এই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট যান। সেখানে তিনি মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। আগামীকাল 23শে জুন উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বলছেন, একটি কল্যাণধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠার যে মহান ব্রত সামনে রেখে আওয়ামী লীগের জন্ম ৭.৫ দশকের পথ চলায় সংগঠনটি সেই লক্ষ্য পূরণেই কাজ করে চলছে। সুজন হালদারের বিশেষ প্রতিবেদন। বাঙালির রাষ্ট্রভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কারাগারে। পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শোষণ নিপীড়নে পূর্ব বাংলার মানুষ নিষ্পেষিত।
এমন এক বাস্তবতায় মুসলিম লীগের উদারপন্থী নেতারা নতুন একটি রাজনৈতিক দল গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছান। তৎকালীন মুসলিম লীগের সভাপতি ছিলেন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মরহুম আবুল হাসান সাহেব। সেই কমিটিতে বাতিলও ঘোষণা করা হয়নি, কিছুই করা হয়নি। অগণতান্ত্রিক পন্থায় হঠাৎ করে সর্বশিত সভাপতি হয়ে গেলেন মৌলানা আকরাম খান সাহেব। সেই আকরাম খান সাহেব কাছে যখন এখানকার যারা কর্মী বাহিনী তারা নতুন করে দলকে সাজাবার জন্য যখন সদস্য সংগ্রহ বই দাবি করলো, তখন তিনি দিতে অস্বীকার করলেন সোহরাওয়ার্দী ভীতির কারণে। তখন থেকে গোলমালের সূত্রপাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলাপ আলোচনা করে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলীর বাড়িতে আনুষ্ঠানিক বৈঠক করেন পূর্ব বাংলার জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। পুলিশি হামলায় বৈঠক বাধার মুখে পড়ে। 23 জুন 1949 নেতৃবৃন্দ ঢাকার রোজ গার্ডেনে এক কর্মী সম্মেলনে মিলিত হন। 250 থেকে 300 প্রতিনিধির অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। জিন্না এবং ডেকোদের এখানে ষড়যন্ত্রের ফসল হিসাবে নাজিমুদ্দিন সাহেব চিফ মিনিস্টার হয়ে গেলেন আর কি। তো তখনই এটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা বোধহয় একটা ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছি। সেইটা বঙ্গবন্ধু তখনই চিন্তা করেছিলেন, যার ফলে আওয়ামী লীগের জন্মগ্রহণ করলো এখানে। এবং এইটা যদি না করতো তাহলে কিন্তু আজকের আমাদের সত্তাই থাকতো না, জাতি সত্তা হিসেবে থাকতো না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উদার গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক চেতনার আলোকে বঙ্গবন্ধুর প্রস্তাব অনুযায়ী সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা লাভের পর নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ। বাঙালি জাতিসত্তার বিকাশ, মাতৃভাষার রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি, জাতির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি সবকিছুই আসে আওয়ামী লীগের নেতৃত্বে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি অর্জন করে হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পৌঁছায় অর্থনৈতিক মুক্তির কাঙ্ক্ষিত গন্তব্যে। বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি সুখী, সমৃদ্ধশালী, আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বাঙালি জাতি পৃথিবীকে আত্মপ্রতিষ্ঠা লাভ করুক। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি পৃথিবীর বুকে আত্মপ্রতিষ্ঠা জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস। অন্যভাবে যদি বলি, আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। 75 বছরের পথ চলায় সংগঠনটি মৌলিক লক্ষ্য ও আদর্শের আলোকেই পথ চলছে বাঙালি জাতির স্বপ্নের সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে। সুজন হালদার, বাংলাদেশ টেলিভিশন। নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন, দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন জরুরি। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্প শেষ করাই আওয়ামী লীগের দায়িত্ব ও কর্তব্য বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সভাস্থল পরিদর্শনে এসে তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, আজকে একটি পক্ষ সুপরিকল্পিতভাবে রাজনীতিবিদদের ব্যর্থ ও দুর্নীতিবাজ বানানোর চেষ্টা চালাচ্ছে। আরো জানাচ্ছেন আমজাদ হোসেন। গৌরবময় পথ চলার 75তম বছরে দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার পর দলটি আগামী রবিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা করতে যাচ্ছে। শিরোনাম, সংগ্রাম, সংকল্প, সতত শপথে জনগণের সাথে। এ উপলক্ষে আলোচনা স্থলের প্রস্তুতির কার্যক্রম পরিদর্শন করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি আলোচনা স্থলের মঞ্চসহ চলমান বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের তিনি জানান, 23 জুন দলের প্লাটিনাম জুবিলি উদযাপনে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। বলেন, বাঙালির জীবনে সর্বশ্রেষ্ঠ দুটি অর্জন, মহান স্বাধীনতা এবং উন্নয়ন, তা এসেছে আওয়ামী লীগের হাত ধরে। নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন, আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ইনফ্লেশন নিয়ন্ত্রণে আনা, এই বিষয়গুলো জনস্বার্থে খুব জরুরি এবং আমাদের কমিটমেন্ট। এটা আমরা একদিক থেকে বলতে পারি, আর অন্য দিক থেকে আমরা বলতে পারি আমাদের অনেকগুলো উন্নয়নের কাজ এখনো চলমান, যেমন আন্ডারগ্রাউন্ড মেট্রো, MRT লাইন 1, MRT লাইন 5, এই বিষয়গুলো এখন চলমান রয়েছে
এগুলো সুসম্পন্ন করাটাই হলো আমাদের এখনকার দায়িত্ব এবং কর্তব্য। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিবিদদের ব্যর্থ ও দুর্নীতিবাজ বানানোর চেষ্টা চালাচ্ছে একটি মহল, সে বিষয়ে অবগত আছে তারা। সুপরিকল্পিতভাবে 1/11 আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, উচ্চারণ না করে পলিটিশিয়ানরা এদেশ স্বাধীন করেছে, পলিটিশিয়ানরা এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা, সেই পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, তার বিরুদ্ধে আমরাও প্রস্তুত। রাজনীতি করলে ব্যবসা করার কি অধিকার থাকবে না? চাঁদা তুলে চলবে, চাঁদা তুলে ছেলে মেয়েকে চালাবে, পরিবার চালাবে, ব্যবসা করবে, তাতে আপত্তি কি? সৎ ব্যবসা করতে তো আপত্তি নেই। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আলোচনা স্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক, SM কামাল হোসেন, মির্জা আজম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন। সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে উজানের পানির ঢলে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ এবং বগুড়ার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে তিস্তা নদীর পানি শনিবার সকালে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদী সহ 16 নদীর পানি কিছুটা হ্রাস পেলেও সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। নদ নদীর অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙে পড়েছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা, তলিয়ে গেছে বিভিন্ন কাঁচা সড়ক। অনেকেই কলার গাছের ভেলা দিয়ে বাড়িতে যাতায়াত করছেন। ডুবে গেছে বাদাম, পাটক্ষেত, ভুট্টা ও শাকসবজি ক্ষেত সহ বিভিন্ন উঠতি ফসল। সিরাজগঞ্জে দ্রুত যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। টানা পানি বাড়া অব্যাহত থাকায় জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর এলাকায় নদী তীরে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে নদী পাড়ের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে এসব স্থানে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে গত 24 ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর হাট পয়েন্টে 11 সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার 82 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার চাপে জেলার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা বন্যার পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, সেই সাথে বাড়ছে বাঙালি, করতোয়া আর ইছামতি নদীর পানিও। পানি উন্নয়ন বোর্ড বলছে, মূলত উজান থেকে নেমে আসা পানির কারণে বগুড়ায় সব নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির কারণে নদীর দুই পারের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সুরমা, কুশিয়ারা সহ সবকটি নদ নদীর পানি কমতে শুরু করায় সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নগরের বেশিরভাগ এলাকায় পানি নেমেছে। সিলেট নগরের 10টি ওয়ার্ড থেকে পানি নামলেও এখনও 13টি ওয়ার্ডে বন্যা আক্রান্ত 30,000 মানুষ। তবে নতুন প্লাবিত হওয়া এলাকার দুর্গতরা আশ্রয়কেন্দ্রে উঠেছেন। জেলার 13টি উপজেলার বন্যা আক্রান্ত রয়েছেন 9,48,223 জন। এর মধ্যে 366টি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত আছেন 25,155 জন। সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বৃষ্টি না হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জেলায় মোট বন্যা আক্রান্ত হয়েছেন প্রায় 3 লাখ মানুষ। 205টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 6,000-এরও বেশি বন্যার্ত ও 2 শতাধিক গবাদি পশু। জেলা উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে রান্না করা ও শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। শরীফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট,
বাংলাদেশ টেলিভিশন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। যানজট না থাকায় ফিরতি যাত্রা স্বস্তির হয়েছে বলছেন যাত্রীরা। আরও দুদিন ঢাকায় কর্মজীবী মানুষের ফেরার চাপ থাকবে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, তাই সড়ক, রেল কিংবা নৌপথে সবখানেই রাজধানী ফেরা মানুষের চাপও বেড়েছে। আজ সকাল থেকে বেশ ভিড় ছিল কমলাপুর রেল স্টেশনে। প্রতিটি ট্রেনে যাত্রী ছিল চোখে পড়ার মতো। শহরের কর্মব্যস্ততার ফলে ঈদের আমেজ না কাটতেই গ্রাম থেকে ফিরতে হচ্ছে তাদের। তবে এই গরমে কোনো রকম ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরতে পেরে খুশি অনেকেই। মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি ভোগান্তি ছাড়াই আবার ঈদে বাড়ি যাওয়া হয়েছে এবং আশা হচ্ছে। ফেরার সময় অবশ্যই খারাপ লাগে, তারপর যেহেতু জীবনের তাগিদে ছুটে যাওয়া, ফিরতেই হবে, এর জন্যই ফেরা। আসলে মোটামুটি ভালোই আসছি, একটু সময় বেশি লাগছে কমলাপুর আসতে। আসছিও ভালোভাবে, যাইতেছিও ভালোভাবে, টিকিটেরও কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আসছি রংপুর থেকে। জীবন জীবিকার তাগিদে তো যেতেই হবে দূরে, এটাই বাস্তবতা মেনে নিয়েই চলতে হবে। বোনের বাসায় গিয়েছিলাম, ঈদ ভালোই কাটলো, কোনো যাত্রীর কোনো কষ্ট নাই। রেলপথে ঈদ পরবর্তী ঢাকা ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কমলাপুর স্টেশন মাস্টার। যাত্রী চাপটা অন্য যে কোনো সময়ের তুলনায় একটু বেশি। আশা করছি আগামী আরও 2-3 দিন এই চাপ অব্যাহত থাকবে। 2-1টি ট্রেন ব্যতিরেকে বাকি সব ট্রেন ঢাকা থেকে বহির্গামী সকল ট্রেন রাইট টাইম ছেড়ে যাচ্ছে। যাত্রী নিরাপত্তাকে প্রায়োর দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি। সড়ক পথে অনেকটা স্বস্তি নিয়েই কর্মক্ষেত্রে ফিরছেন নগরবাসী। আলহামদুলিল্লাহ, যাত্রাটা এবারে অন্যবার তুলনায় অনেক সুন্দর হয়েছে। রাস্তাঘাটে তেমন কোনো জাম ছিল না, রাস্তায় কোনো যানজট ছিল না। আমরা ঠিক মতো পৌঁছতে পারছি, যে সময় আমরা ঢাকায় এসে পৌঁছতে পারছি। কোনো বাড়তি কোনো হয় নাই, যেটা লিগেল ভাড়া ছিল ওটাই নিয়েছি। কর্মজীবী মানুষের কর্মব্যস্ততায় রাজধানীবাসী ফিরে পাবে তার চিরচেনা রূপ, এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদুল হাসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে বিদায়ী সেনাপ্রধান দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি সেনাবাহিনীর উন্নয়নে তার সময় গৃহীত কর্মকাণ্ড সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানান। সেনাবাহিনীর উন্নয়নে বিদায়ী সেনা প্রধানের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন। এবছর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম ধাপের আবেদনকারী শিক্ষার্থীদের ফল কাল রাত 8টায় প্রকাশ করা হবে। কয়েক ধাপে ভর্তি কার্যক্রম শেষে সারা দেশে একযোগে আগামী 30শে জুলাই শুরু হবে ক্লাস। এর আগে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া গত 13ই জুন শেষ হয়। আবেদন করে 13.5 লাখেরও বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী। শাহেদ জাহিদির প্রতিবেদন। একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হচ্ছে 23 জুন রাতে। এরপর ভর্তি নীতিমালার আলোকে যথাক্রমে সব প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি নিশ্চিত করা হবে। প্রথম ধাপের প্রক্রিয়া সম্পন্ন হলে শূন্য থাকা আসনে 30 জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে জুলাই মাসের 2 তারিখ পর্যন্ত। তারপর 4 জুলাই দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হবে। দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চিতকরণ প্রক্রিয়া চলবে 4 দিন ধরে। এরপর আগামী 9 এবং 10 জুলাই শূন্য আসন অনুযায়ী শুরু হবে তৃতীয় ধাপের আবেদন। এই ধাপের ফল আগামী 12 জুলাই রাত 8টায় প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ওয়েবসাইট তথ্য অনুযায়ী 3 ধাপে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চয়ন এবং মাইগ্রেশন শেষ হলে আগামী 15 জুলাই থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া, যা আগামী 25 জুলাই পর্যন্ত চলবে। একাদশে ভর্তির স্বচ্ছ এবং ভোগান্তিমুক্ত এই প্রক্রিয়াকে স্বস্তিদায়ক বলছেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা। আমাদের শিক্ষার্থীদের জন্য, অভিভাবকদের জন্য একটা ব্যতিক্রমী উদ্যোগ। এই উদ্যোগের কারণে আমাদের শিক্ষার্থীরা ঘরে বসেই তার চয়েস দিতে পারছে এবং অভিভাবকরা একটা আবেদনের মাধ্যমেই সকল প্রতিষ্ঠানের চয়েস দেওয়ার সুযোগটি পাচ্ছেন, যার ফলে দেখা যায় তার মেধাক্রম অনুযায়ী তার যেখানে আসে সেখানে সে ভর্তি হওয়ার সুযোগটি পাচ্ছে। আবেদন ফর্ম সংগ্রহ, সেই আবেদন ফর্ম ফিল আপ করে আবার
জমা দিতে এতে দেখা যেত একটা আবেদন ফর্মই জমা দেওয়ার জন্য আবেদন প্রক্রিয়ার জন্যই একাধিকবার একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হতো। ছাত্রী যারা তাদেরকে দেখা যাচ্ছে ওই সাথে আবার একজন অ্যাটেন্ডেন্স হিসাবে অভিভাবক যেতে হতো। তো এই সমস্যাগুলি আর এখন হচ্ছে না। সনাতন পদ্ধতি ছিল যে 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 বসে বসে ফর্ম ফিল আপ করা, দেন ওটাকে আমরা জমা দিচ্ছি, তারপরে আবার আমরা রেজাল্ট নিতে আসছি, টাকা জমা দিচ্ছি, এখান থেকে সেখানে আমরা জাস্ট রোমিং অ্যারাউন্ড করছি। এই জিনিসটা যথেষ্ট সুন্দরভাবে একটা গোছানো হয়ে গেছে। সব রকম ভর্তি কার্যক্রম শেষে সারা দেশে একযোগে আগামী 30 জুলাই শুরু হবে ক্লাস। শাহেদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। বিষধর সাপ রাসেল ভাইপারের সংক্রমণে আতঙ্কিত না হয়ে আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। তিনি জানান, দেশের প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম অর্থাৎ বিষনাশক ইনজেকশন মজুদ রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে সাপে কাটার প্রাথমিক পরিচর্যা জেনে সবাইকে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। শরীফুল ইসলামের রিপোর্ট। দেশের মানুষের কাছে এখন আতঙ্কের নাম বিষধর সাপ রাসেলস ভাইপার। দেশের বিলুপ্তপ্রায় এই সাপটি দেশে এর পরিসর বিস্তার করেছে। ইতিমধ্যে দেশের 28টি জেলায় ছড়িয়ে পড়েছে এই রাসেলস ভাইপার। ফলে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। নদী তীরবর্তী অঞ্চল, ফসলি জমি ও ক্ষেত খামারে রাসেলস ভাইপারের আনাগোনা বেশি। তাই ক্রমশ বংশবিস্তার করে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে থাকতে হবে সতর্ক। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন জানান, দেশের প্রতিটি উপজেলা ও জেলা হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত আছে। তাই আতঙ্কিত না হয়ে রাসেলস ভাইপারের কামড়ে কেউ আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে নিতে হবে। বাংলাদেশের মানুষের এই রাসেল ভাইরাস নিয়ে আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই। আমাদের প্রত্যেকটি উপজেলা এবং সরকারি হাসপাতালে, জেলা হাসপাতালে রাসেল ভাইরাসের অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণে আছে। আমি আজকে সকালে সমস্ত বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা সিভিল সার্জন সবার সাথে কথা বলছি এবং সবাই আমাকে এটা নিশ্চিন্ত করছে যে তাদের কাছে প্রচুর অ্যান্টিভেনম আছে। অতএব সাপে কাটলে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসেন। এবং আমি একই সাথে মাননীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করব, আপনাদের এলাকায় এরকম সাপে কাটার ঘটনা ঘটলে আপনারা দ্রুত সেই রোগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। এ সময় ঝাড়ফুঁক বা ওঝার কাছে না গিয়ে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দ্বীপের রানী চর কুকরিমুকরি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনায় গড়ে ওঠা চর। দেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণীর অভয়ারণ্য। এখানে আছে চিত্রা হরিণ সহ নানা প্রজাতির পাখি আর বন্যপ্রাণী। ভ্রমণ পিপাসুদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি। ভোলার চরফ্যাশন থেকে ফিরে বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। সাগর ও নদীর মিতালি এবং সবুজে আচ্ছাদিত ম্যানগ্রোভ বনের দারুণ প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরিমুকরি হয়ে উঠেছে দেশের পর্যটনের নতুন ঠিকানা। প্রতিনিয়ত পর্যটকদের পদচারণায় মুখরিত হচ্ছে এই এলাকা। সাগরের বিশাল বুকে ঢেউয়ের উন্মাদনা, সূর্যোদয়, সমুদ্র সৈকত, লাল কাঁকড়া, বনের হরিণ আর নানা প্রজাতির পশু পাখির সমারোহ যেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। মানুষ ঘুরতে ফিরতে আসে, অনেক কিছু দেখতে, নদীতে ঘুরতে যায়, আর নদীতে আমরা অনেকেই সমুদ্রেতে জাল টাল বাই আর কি। মানুষের পরিবেশ বাড়ছে, মানুষের চলাফেরা অনেক উন্নত হয়েছে, অনেক দূরত্বে মানুষ ঘোরার জন্য আসে। যে চর কুকরিমুকরি একসময় ছিল দুর্গম এলাকা, বর্তমান সরকারের পরিকল্পিত উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের ফলে এই এলাকা চলে এসেছে হাতের নাগালে। চরফ্যাশনের যে পর্যটনের যে বিকাশ, এই বিকাশ যদি আমরা যদি বিভিন্ন সহযোগিতা পাই, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আমরা চরফ্যাশনে আমরা করব। এবং আমি বিশ্বাস করি দেশের 64 জেলার থেকে চরফ্যাশনের লোক এখন আসছে এবং সব জায়গার লোক এই চরফ্যাশনে ইনশাল্লাহ আসবে। পর্যটকদের জন্য নতুন রূপে সাজানো হয়েছে চর কুকরিমুকরি। যুক্ত করা হয়েছে রেস্ট হাউস, বনের মাঝে ঝুলন্ত সেতু, জিপ ট্রেকিং, রেস্টিং বেঞ্চ সহ নানা প্রকল্প। এই অঞ্চলের
পর্যটনের যে সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাকে সম্পূর্ণরূপে যদি বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে এখানকার মানুষের অর্থনীতির জীবিকার একটা ভেরিয়েশন আসবে। লোকজন আসলে ট্রেন ভাড়া দিই, তারপর আপনি খাবার দাবার খায়, যে হোটেল হয়েছে, এই জীবনমানটা আর কি একটু কর্মসংস্থান, অনেক ইনকামের সোর্স বাড়ছে অনেক। নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্যকে উপজীব্য করে এখানে গড়ে উঠেছে দেশের তৃতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন। সবার জন্য উন্মুক্ত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়ে আজ ঢাকায় শুরু হয়েছে বিমস্টেকের 2 দিনের আঞ্চলিক পরামর্শক সভা। বঙ্গোপসাগর কেন্দ্রিক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশের আঞ্চলিক জোট বিমস্টেকের আয়োজনে গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট নামের এই আঞ্চলিক সভায় সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, এই অঞ্চলের ডিজিটাল ভবিষ্যৎ নিশ্চিত করতে বৈষম্যহীনভাবে সকলের জন্য সমান সাইবার সুবিধা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিমস্টেকের মহাসচিব ইন্দ্রামাণি পান্ডে বক্তব্য রাখেন। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ আজ ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে বিদায়ী দরবার গ্রহণ এবং মত বিনিময় করেন। এই সময় নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান সহ সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সেনানিবাস থেকে সেনা সদস্যগণ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত থেকে দরবারে অংশগ্রহণ করেন। সেনাবাহিনী প্রধান তার বিদায়ী দরবারে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এন্টিগায় আইসিসি টি20 বিশ্বকাপে সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এর আগে সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 28 রানে হেরে যায় টাইগাররা। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত। উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বেশ কটি সমঝোতা স্মারক সই। ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী কাল একটি কল্যাণধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দলটি, মত জ্যেষ্ঠ নেতৃবৃন্দের। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এখন জরুরি, পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্প শেষ করাই আওয়ামী লীগের দায়িত্ব ও কর্তব্য, বললেন ওবায়দুল কাদের। সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, উজানের পানির ঢলে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ার নতুন নতুন এলাকা। এবং আজ রাতে টি20 বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খবর এখানেই শেষ হচ্ছে। সবাইকে আবারও শুভেচ্ছা। খোদা হাফেজ।